আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। তো তোমরা জানবে যে তোমাদের ইতিমধ্যে 2022 সালের সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রণয়ন করেছে। তো সেই সিলেবাসের আঙ্গিকেই আমরা পুনর্বিন্যাস বা আমরা পর্যালোচনা করে দেখেছি যে তোমাদের যে অধ্যায়গুলি তোমাদের জন্য সিলেক্ট করেছে সেই অধ্যায়গুলির অধিকাংশ অধ্যায় আমরা নবম শ্রেণীতে, অর্থাৎ তোমরা যখন নবম শ্রেণীতে ছিলে তখন ওই সময় আমরা অধিকাংশ সিলেবাসের চ্যাপ্টারগুলি শেষ করেছি। তো এখন তোমাদের যে নতুন সিলেবাসটা প্রণয়ন করেছে সেখান থেকে দেখলাম যে আমরা যে অধ্যায়গুলি করেছি অধিকাংশ অধ্যায় আমাদের মূলত শেষ। তো এখন এর মধ্যেই সিলেবাসের অন্তর্গত যে সকল অধ্যায়গুলি তোমাদের জন্য প্রণয়ন করেছে সেখান থেকে আমি চিন্তা করেছি যে তোমাদের যে অধ্যায়গুলি অত্যন্ত কম করানো হয়েছে বা তোমাদের জন্য সুবিধা হয় করালে যেই অধ্যায়গুলি থেকে আবার বোর্ড প্রদত্ত অধ্যায়গুলি থেকে প্রশ্ন তোমাদের জন্য সেট করে, এরকম অধ্যায়গুলি মূলত আমি তোমাদের সাথে বা তোমাদের জন্য আলোচনা করার চেষ্টা করব। তো তারই ফলশ্রুতিতে আজকে আমাদের আলোচ্য অধ্যায় হচ্ছে যে দেখতে হলে আলো চাই পঞ্চম অধ্যায়। তোমরা সবাই জানো, তোমরা যদি একটু লক্ষ্য করো, তোমরা চোখ বন্ধ করে কি আসলে কি কোনো কিছু দেখতে পাবে? তোমরা একটু চেষ্টা করেও দেখতে পারো যে এরকম চোখ বন্ধ করে তোমরা একটু দেখবে যে কোনো কিছু দেখা যায় কি না। আসলে কিন্তু চোখ বন্ধ করে কিছু দেখা যায় না। আবার একেবারে ঘন অন্ধকারের মধ্যে তোমার যদি চোখও খোলা থাকে তখনও কিন্তু তোমরা কোনো কিছু দেখতে পাবে না। তাহলে কোনো কিছু দেখার জন্য আমাদের কি দরকার? আলো দরকার। তাহলে আলো হচ্ছে সেই নিমিত্ত যার সাহায্যে আমরা মূলত দেখতে পাই। তাহলে নিমিত্ত শব্দের অর্থটি হচ্ছে যে কারণে, অর্থাৎ আলোর কারণে আমরা কোনো কিছু দেখতে পাই। কোনো বস্তুর ওপর যদি আলোর রিফ্লেক্ট পড়ে, অর্থাৎ আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরণের মাধ্যমে যদি আমাদের চোখের রেটিনায় ফিরে আসে তখনই কিন্তু আমরা মূলত উক্ত বস্তুটিকে দেখতে পাই। তাহলে তোমরা জানবে যে আমাদের দৈনন্দিন জীবনে আলোর কিন্তু ব্যাপক গুরুত্ব রয়েছে, অর্থাৎ আলো ছাড়া আমরা কোনো কিছু দেখতে পাই না। তো আলো হচ্ছে আমাদের মূলত সেই নিমিত্ত যার সাহায্যে আমরা দেখতে পাই, কোনো কিছু দেখতে পাই। তোমরা পূর্ববর্তী শ্রেণীগুলিতে আলোর বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছ। তো আমরা এই অধ্যায়টিতে তোমাদের আলোর বিভিন্ন ধর্ম বা আলোর বিভিন্ন ধর্ম এবং আলোর বিভিন্ন ব্যবহার জানানোর জন্য বা আলোর বিভিন্ন দর্পণ, বিশেষ করে উত্তল দর্পণ বা অবতল দর্পণ ব্যবহার করে তোমাদের আলোর প্রতিসরণ সম্পর্কে আমি তোমাদের জানানোর চেষ্টা করব। সেই সাথে চোখের ক্রিয়া, স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু অর্থাৎ স্বাভাবিক চোখের জন্য কীরকম, তারপর হচ্ছে লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটি এবং লেন্সের ব্যবহার করে আমরা মূলত তোমাদের চোখ কীভাবে ভালো রাখা যায় বা সেই উপায় তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনার প্রথম পাঠ হচ্ছে যে আয়না বা দর্পণের ব্যবহার। আমরা যদি পাঠটি লিখি যে আয়না বা দর্পণের ব্যবহার। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে কিন্তু প্রত্যেকেরই কিন্তু তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানবে যে আমাদের বাড়িতে কিন্তু ছোট বড় আমাদের মুখমণ্ডল দেখার জন্য আয়না বা দর্পণ রয়েছে। তোমরা জানো যে সেই আয়না বা দর্পণের সাহায্যে আমরা নিজেদেরকে পরিপাটি করি। তো সেই আয়না বা দর্পণের ব্যবহার, আমাদের দৈনন্দিন জীবনে আয়না বা দর্পণের নানা রকম ব্যবহার রয়েছে। তো এই আয়না বা দর্পণের বিশেষ দুটি ব্যবহার নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই ব্যবহার দুটি হচ্ছে যে আমরা জানি যে নিরাপদ ড্রাইভিং এবং পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁক বা পার্বত্য সড়কের বিপজ্জনক বাঁকে
আয়নার ব্যবহার করা হয়। তোমরা জানো নিরাপদ ড্রাইভিং, প্রথম আমরা ব্যবহারটা দেখব নিরাপদ ড্রাইভিং। তো আয়না বা দর্পণের সাহায্যে নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে কী রূপ আমরা আয়না ব্যবহার করে থাকি সেটি আমরা এখন চলো জানি। যে তোমরা জানো যে গাড়ি নিরাপদভাবে ড্রাইভিং করার শর্ত হচ্ছে মূলত তোমার গাড়ির আশেপাশে কি ঘটছে সেই সকল বিষয় সম্পর্কে তোমাকে অবগত থাকতে হবে। তো গাড়ির দরজার দুপাশে দুটি সাধারণত সাইডে কি ঘটছে সেই সকল বিষয়গুলি দেখার জন্য দুটি মিরর থাকে, সেই মিরর দুটিকে বলা হয় সাইড মিরর। অর্থাৎ তোমার গাড়ির আশেপাশে কি ঘটছে সেই বিষয়টিকে পর্যবেক্ষণ করেই কিন্তু তুমি তোমার গাড়িটাকে মুভ করার জন্য তোমাকে কাজ করতে হবে। এখন দেখা গেছে তোমার ডানে অথবা তোমার বামে যদি কোনো প্রকার অন্য গাড়ি থাকে বা গাড়িকে মুভ করার জন্য যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি নিজেকে সেফ অর্থাৎ নিরাপদ করতে পারবে। এজন্য গাড়ির দরজার ঠিক দুপাশে দুটি দেখবে এরকম, আমরা যদি একটু লক্ষ্য দেখবে যদি গাড়ি হয় ঠিক দরজার এপাশে আরেকটি এই পাশে দর্পণ থাকে অর্থাৎ আয়না থাকে, এটাকে আর এটাকে বলা হবে মূলত সাইড মিরর। অর্থাৎ গাড়ির পাশে বা সাইডে কি ঘটনা হচ্ছে বা কি বিষয়গুলি হচ্ছে সেই বিষয়গুলো এড়ানোর জন্য বা দেখার জন্য মূলত এই সাইড মিরর দুটি ব্যবহার করা হয়। এবং এই সাইড মিররগুলি দিয়ে যখন তুমি কোনো গাড়িকে পাস করবে তখন তুমি যদি তোমার গাড়িটাকে যদি তুমি ডানে নাও তাহলে তুমি ডান দিকের মিররে দেখবে যে মূলত ডান পাশে কোনো গাড়ির আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে তুমি তোমার অবস্থানে থাকলে, আর যদি না থাকে তাহলে তুমি ডান দিক দিকে চেপে তোমার গাড়িকে নিরাপদে তুমি নিয়ে যেতে পারলা। আবার যদি দেখো যে তোমাকে এখন বাম দিকে যেতে হবে কিন্তু বাম দিকে যদি কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু বাম দিকে যেতে পারবে না। তাহলে বাম দিকে যেতে হলে তোমাকে বাম দিকে কি ঘটছে বা বাম দিকে কি আছে না আছে সেই সকল বিষয়গুলি পর্যবেক্ষণ করার জন্য মূলত তোমাকে বাম দিকের আয়না বা দর্পণ কি করতে হবে, ব্যবহার করতে হবে। এজন্য নিরাপদ ড্রাইভিংয়ের জন্য মূলত আমাদের এই সাইড মিররের ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গাড়ির ভিতরে ঠিক বরাবর মাঝখানে এখানে একটি মিরর থাকে, এটাকে বলা হয় রিয়ার ভিউ মিরর। এটাকে বলা হয় রিয়ার ভিউ মিরর। অর্থাৎ এই রিয়ার ভিউ মিরর বা দর্পণ ব্যবহার করে আমরা সাধারণত পিছনের দিকে কোনো কিছু দেখার জন্য এই মিররটাকে আমরা ব্যবহার করে থাকি। ফলে ড্রাইভার শুধু নিজের দিকে দেখার জন্য, অর্থাৎ ড্রাইভারকে যদি পিছন দিকে দেখতে হয় তাহলে কিন্তু গাড়ি সামনের দিকে মনে করো যে মুভ করছে কিন্তু তাকে পিছনের বিষয় দেখার জন্য পিছন দিকে তাকাইতে হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য যখন গাড়ির ড্রাইভার স্টিয়ারিংয়ে থাকবে তখন যদি গাড়ির ড্রাইভার এই পিছনের অর্থাৎ রিয়ার ভিউ মিররের দিকে যদি তাকায় যে পিছনে কি আছে তাহলে কিন্তু সে নিরাপদে ড্রাইভিং করতে পারবে। অর্থাৎ এই সকল বিষয়গুলি পর্যবেক্ষণ করার জন্যই মূলত কিন্তু আমরা দেখি যে গাড়ির দুপাশে দরজার দুপাশে দুটি এবং গাড়ির মাঝখানে রিয়ার ভিউ নামক একটি মিরর থাকে। এই মিররের ব্যবহারের সাহায্যে মূলত আমরা কি করতে পারি, নিরাপদ ড্রাইভিং করতে পারি। তাহলে আয়না বা দর্পণের ব্যবহারের মধ্যে প্রথম ব্যবহারটি ছিল কি, নিরাপদ ড্রাইভিং। নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে যদি আসে যে নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে দর্পণের ব্যবহার উল্লেখ করো তাহলে কিন্তু তোমরা অনায়াসে উল্লেখ করতে পারবে যে সাধারণত গাড়ির দুপাশে দুটি কি থাকে, সাইড ভিউ মিরর থাকে বা দর্পণ থাকে। সেই সাইড ভিউ মিররের সাহায্যে আমরা গাড়ির যদি বাম পাশে যেতে হয় তাহলে বাম পাশের মিরর ব্যবহার করতে পারবো, বা ডান পাশে গেলে ডান পাশের মিরর ব্যবহার করে আমরা নিরাপদ ড্রাইভিং করতে পারি। অথবা অনেক সময় গাড়ির পিছনে কোনো কিছু দেখার জন্য আমাকে মূলত কি করতে হবে, যদি
দর্পণ যদি না থাকে তাহলে কিন্তু আমাকে ঘুরে দেখতে হবে, সেক্ষেত্রে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই মূলত রিয়ার ভিউ নামক দর্পণ ব্যবহার করা হয়, যেটির সাহায্যে পিছনে কী আছে সেটি আমি দেখে নিরাপদে আমি ড্রাইভিং করতে পারবো। তাহলে আয়না বা দর্পণের একটি ব্যবহার গেল যে কি নিরাপদ ড্রাইভিং। আচ্ছা, আরেকটি ব্যবহার হচ্ছে যে সাধারণত আমরা পাহাড়ি এলাকায় বা পাহাড়ি রাস্তায় দেখো যে পাহাড়ি রাস্তায় বা বাঁকে সাধারণত বাঁক বা পাহাড়ি রাস্তায় আয়না বা দর্পণের ব্যবহার। এক্ষেত্রে লক্ষ্য করো অনেক সময় দেখা গেছে এরকম বাঁক থাকে রাস্তার, একটু লক্ষ্য করো, এটা হচ্ছে রাস্তা। তোমরা যেহেতু যদি কোথাও ঘুরতে যাও এই বিষয়গুলি লক্ষ্য রাখবে। দেখা গেছে এখানে একটি পাহাড়, এই পাহাড়ের ঘেঁষে একটি রাস্তা গেছে। এখন এই পাশ দিয়ে যখন একটা গাড়ি মুভ করবে, এই পাশ দিয়ে একটা গাড়ি মুভ করবে, তখন এই পাশের মধ্যে দেখবে যে এখানে এরকম লম্বা করে গ্লাস ব্যবহার করা হয়, বা যখন এই পাশ দিয়ে কোনো একটা গাড়ি আসবে তখন যদি এইখান থেকে এই গাড়িটা গেল, আবার এখান থেকে গাড়িটা আসতেছে, অর্থাৎ পাহাড়ের জন্য এবং বাঁকের জন্য মূলত দুটো গাড়ি কিন্তু একে অপরকে দেখবে না। তাহলে এই বিষয়টা থেকে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় গাড়ি খাদেও পড়ে যেতে পারে, দেখা গেছে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে একটি গাড়ি আরেকটি গাড়িকে যদি না দেখার কারণে। তো এখন এই গাড়ি যখন এখান দিয়ে আসবে তখন সে এখান থেকে যদি গাড়ির লাইটিং যদি মারে, অর্থাৎ লাইট যদি জ্বালানো থাকে, তাহলে সেটাকে বলা হয় এখানে এই গাড়ির আলো এই মিররের মধ্যে পড়বে, তখন এই গাড়ি দূর থেকেই দেখতে পাবে যে অপোজিট থেকে কোনো একটি গাড়ি সামনের দিকে আসছে। তখন সে নিরাপদ দূরত্বে, যেহেতু বাঁকের রাস্তায় তোমরা লক্ষ্য করবে যে নিরাপদ সড়কগুলিতে, সাধারণত বাঁকের রাস্তাগুলিতে নিজেকে নিরাপদ রাখার জন্য তারা কি করে, এই ব্যবস্থাটা রাখে যে দূরের আলো থেকে বোঝা যায় যে অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসছে, তখন গাড়িটাকে নিজে নিরাপদ স্থানে রাখে। গাড়িটি যাওয়ার পরে তখন সে নিজে আবার নিরাপদে চলাচল করতে পারে। তো এই যে পাহাড়ের কারণে বা বাঁকের কারণে মূলত কি করা হয়, বাঁকের মধ্যে বা পাহাড়ি রাস্তার কারণে মূলত এখানে চলাচলের একটি সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যা দূরীকরণের জন্য মূলত কি করা হয়, দর্পণ বা আয়না ব্যবহার করা হয়, যাতে নিরাপদভাবে চলাচল করতে পারে। তো এই বিষয়গুলি কিন্তু আমরা উল্লেখ করতে পারি। অনেক সময় প্রশ্নগুলি কিন্তু টপিক যেগুলি তোমাদের উল্লেখ করা আছে, এই টপিকসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একটু লক্ষ্য করবে যে আয়না বা দর্পণের ব্যবহার, এখানে দুটি ব্যবহার আছে উল্লেখ করা আছে, আরও অনেক ব্যবহার আছে। তোমাদের দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য মূলত তোমাদের পাঠের মধ্যে যতটুকু অন্তর্ভুক্ত আছে তোমরা ঠিক ততটুকু সেই অন্তর্ভুক্ত পাঠগুলি তোমরা শেষ করবে বা বাড়িতে অনুশীলন করবে। তো এখন তাহলে তোমরা বুঝতে পারলে যে পাহাড়ি রাস্তায় বা পার্বত্য বাঁকের মধ্যে নিরাপদে বা বিপজ্জনক ঝুঁকি সম্পন্ন রাস্তাগুলিতেও সাধারণত আয়না বা দর্পণ ব্যবহার করে নিরাপদে চলাচল করা যায়, এবং আয়না বা দর্পণ ব্যবহার করে নিরাপদ ড্রাইভিংও করা যায়। এই দুটি ব্যবহার সম্পর্কে তোমরা
জানলে। তোমরা বাড়িতে আরেকটু ভালো করে দেখে নিবে। তা এখন আমরা যেটা দেখব আরেকটি পার্ট, সেটা হচ্ছে 5.2 আলোর প্রতিসরণ। আমি তোমাদের সুবিধার জন্য পার্ট লিখে দিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে যে আলোর প্রতিসরণটা কি। তাহলে আগে আমি সংজ্ঞাটা লিখে নিই যে আলোর প্রতিসরণ। তোমরা চাইলে আমার সাথে সাথে সংজ্ঞাটা লিখে নিতে পারো। তো তোমরা একটু লক্ষ্য করো যে আলোক রশ্মি কোনো স্বচ্ছ বা সমসত্ব মাধ্যমে সবসময় সরল রেখা পথে চলে। এটা খেয়াল করবে যে আলোক রশ্মি কোনো স্বচ্ছ বা সমসত্ব মাধ্যমে সবসময় সরল পথে বা সরল রেখায় চলবে। আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদ তলে, অর্থাৎ বিভেদ তলে বলতে যেখানে বাধাপ্রাপ্ত হয়, বিভেদ তলে এর গতিপথের দিক পাল্টে যায়। আলোক রশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাই হচ্ছে মূলত আলোর প্রতিসরণ। আমরা একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বিষয়টি আরও জানানোর চেষ্টা করব। তোমরা আশা করি ইতিমধ্যে এই সংজ্ঞাটি লিখে নিয়েছ যে আলোর আসলে
কোনো স্বচ্ছ বা সমসত্ব মাধ্যমে সবসময় সরল পথে চলে সে বিষয়টি আমরা দেখব। ধরো এই মাধ্যমটাকে ধরা হচ্ছে, ধরো এটা একটা মাধ্যম, এটাকে যদি আমরা বায়ুর মাধ্যম চিন্তা করি, আর এই মাধ্যমটাকে যদি আমরা পানির মাধ্যম চিন্তা করি, তাহলে দুটো মাধ্যম আমাদের লক্ষ্য করো। এটা হচ্ছে পানির মাধ্যম, এটাকে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে এন প্রাইম। সাপোজ একটি আলো যদি সরাসরি এখানে এ থেকে ওতে আসে, এই আলোটা সচরাচর একটু লক্ষ্য করো, নর্মালি কি বলেছিলাম যে আলোক রশ্মি সাধারণত স্বচ্ছ বা সমসত্ব মধ্যে তোমার কি সরাসরি অর্থাৎ সরল পথে আলোটা গমন করে। সেই ক্ষেত্রে বিভেদ তলে বাধাপ্রাপ্ত যদি হয়, তাহলে আলোক রশ্মিটা যদি মাধ্যম দুটি ভিন্ন হয়, সেই ক্ষেত্রে আলোক রশ্মি লম্বভাবে আপতিত না হলে কি গতিপথের কি করে পরিবর্তন করে। সেই ক্ষেত্রে দেখো আমরা এটাকে যদি ও ধরি, এই পথটাকে আমরা সি ধরলাম, এটা হচ্ছে বায়ুর মাধ্যম আর এটা হচ্ছে কি পানির মাধ্যম। সেই ক্ষেত্রে আমরা বিষয়টি যদি তোমাদের কাছে একটু ব্যাখ্যা করি, তাহলে দেখো আলোক রশ্মি এ থেকে ও বিন্দুতে আপাতিত হলো, অর্থাৎ ও বিন্দুতে পড়েছে, তাহলে এখানে ও এর রেখাটা হচ্ছে এ ও রেখাটা হচ্ছে আপাতন রশ্মি, আপাতন রশ্মি। আর তোমরা জানো রশ্মি শব্দের অর্থ হচ্ছে আলো। যেহেতু ও বিন্দুতে পড়েছে, তাহলে ও বিন্দুটা হচ্ছে এই বিষয়গুলি একটু লক্ষ্য করো। ও বিন্দু হচ্ছে আপাতন বিন্দু, ও বিন্দুটা হচ্ছে কি আপাতন বিন্দু। এখন ও বিন্দু দিয়ে ভিতর দিয়ে যদি আমি লক্ষ্য করো, ও বিন্দু দিয়ে যদি এন এবং এন প্রাইম, এটি হচ্ছে কি একটি লম্ব আঁকি, আমরা ইতিমধ্যে লম্বটি অঙ্কন করেছি। তাহলে আমরা মাধ্যম দুটি ব্যবহার করেছি। প্রথম মাধ্যমটি হচ্ছে বায়ুর মাধ্যম আর দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে পানির মাধ্যম। তাহলে প্রথম মাধ্যম যদি আমরা বাতাস চিন্তা করি এবং দ্বিতীয় মাধ্যমটি যদি আমরা পানি চিন্তা করি, সেই ক্ষেত্রে তোমরা জানো যে বাতাসের চেয়ে পানির ঘনত্ব কি সবচেয়ে বেশি। বাতাস বায়ুর মাধ্যম এবং পানির মাধ্যম, তাহলে অবশ্যই পানির মাধ্যমের ঘনত্বটা কি হবে বেশি হবে। তো সেক্ষেত্রে পানির মাধ্যম বেশি হয়, আলোক সাধারণত ওই সোজা পথে অর্থাৎ এ থেকে বিতে সোজা পথে না গিয়ে খানিকটা তার গতি বা তার গতিপথটাকে বা দিকটাকে কি করে পরিবর্তন করে। সেটা পরিবর্তন করে দেখো সেটা কোথায় গেল, ওসি পথে বের হয়ে গেল। এটাকে বলা হয় ওসিটা হচ্ছে তাহলে প্রতিসরিত রশ্মি। বিষয়টি বোঝা গেল? তাহলে ওসিটা কি দাঁড়ালো, ওসি হচ্ছে প্রতিসরণ প্রতিসরিত রশ্মি। সেক্ষেত্রে দুটি কোণ আমরা চিন্তা করবে যে আপাতন রশ্মি, আপাতন কোণ, প্রতিসরিত রশ্মি, প্রতিসরণ কোণ। তাহলে দুটি কোণ উৎপন্ন হবে। এই কোণটির নাম হচ্ছে আপাতন কোণ, যেটা নাম আমরা দিতে পারি এ ও এন। এ ও এন এটা হচ্ছে আপাতন কোণ। আরেকটা হচ্ছে সি ও এন প্রাইম। সি
সি ও এন প্রাইম হচ্ছে প্রতিসরণ কোণ বা প্রতিসরিত কোণ। প্রতিসরণ কোণ। তাহলে আমরা যে সংজ্ঞাটি তোমাদের দিয়েছিলাম সেটি চিত্রের মাধ্যমে তোমরা একটু লক্ষ্য করো যে আমরা বলেছিলাম যে আলোক রশ্মি কোনো স্বচ্ছ বা সমসত্ব মাধ্যমে সবসময় সরলরেখা পথে বা সরল পথে চলে। যখন আলো একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে গমন করে বা লম্বভাবে পড়ে, আর যদি লম্বভাবে না পড়ে তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে লম্বভাবে আপতিত না হয়, তাহলে সেটি বাঁকাভাবে আপতিত হয়। তখন আমরা যে দুটি মাধ্যম চিন্তা করব, সেই মাধ্যমের মধ্যে থাকবে একটি বিভেদ তল, তাহলে সেই বিভেদ তলে আলোর গতিপথটা কী হবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আলো সোজা না গিয়ে খানিকটা বেঁকে যাবে। এই যে সোজা না গিয়ে খানিকটা বেঁকে গেছে, অর্থাৎ তার গতিপথটা পাল্টে গেছে। তাহলে আলোক রশ্মির এই গতিপথ পরিবর্তন করার প্রক্রিয়াটাই হচ্ছে মূলত আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণটা যদি আসে তাহলে তোমরা কিন্তু এই ক্ষেত্রে এই চিত্রটাই ব্যবহার করবে, এটা হচ্ছে আলোর প্রতিসরণ। খেয়াল করবে এই চিত্রটি হচ্ছে মূলত আলোর প্রতিসরণ। সহজভাবে তোমরা উল্লেখ করবে আলোর প্রতিসরণ। এই চিত্র থেকে কিন্তু আমরা জ্যামিতির উপপাদ্য যেমন আমরা মুখস্থ করি না, আমরা কিন্তু বুঝে বুঝে লিখি, ঠিক অনুরূপ তোমরা এইভাবে এটাকে লিখবে যে আলো একটি স্বচ্ছ মাধ্যম, যদি এখানে খেয়াল করো এন আর এন প্রাইম, এন এবং এন প্রাইমের মধ্যে যদি আলো লম্বভাবে পতিত হতো তাহলেও কিন্তু একই পরিবর্তন হতো, অর্থাৎ সোজা কিন্তু আলোটা চলে আসতো। কিন্তু বিভেদতল মাধ্যম দুটি ভিন্ন হওয়ার কারণে এবং মাধ্যম দুটি ভিন্নতার মধ্যে দেখতে হবে যে কার ঘনত্বটা বেশি, যার ঘনত্বটা বেশি ঠিক তার দিকেই খানিকটা বেঁকে যাবে, অর্থাৎ আলোর গতিপথটা পরিবর্তন হবে। আলোর এই গতিপথের পরিবর্তনটাই হচ্ছে মূলত আলোর প্রতিসরণ। তাহলে এখানে এ থেকে ও বিন্দুতে যদি আলোক রশ্মিটা পড়ে তাহলে এটাকে বলা হবে, আমরা লিখেছি আপাতন রশ্মি। আবার ও বিন্দুটা হচ্ছে আমাদের আপাতন বিন্দু, যেহেতু ও বিন্দুর উপর আলোক রশ্মিটা পড়েছে সেই ক্ষেত্রে আলোটা সোজা যাওয়ার কথা ছিল, অর্থাৎ বি বিন্দুতে যাওয়ার কথা ছিল। কিন্তু মাধ্যম আমরা দুটি ব্যবহার করেছি, একটি বাতাস বা বায়ুর মাধ্যম আর একটা হচ্ছে পানির মাধ্যম। তো বাতাস থেকে পানির মাধ্যমের ঘনত্বটা কি বেশি, তাহলে পানির মাধ্যম ঘনত্বটা বেশি হওয়ার কারণে বিভবতল থেকে আলোক রশ্মিটা কিঞ্চিতটা তার গতিপথ পরিবর্তন করে বেঁকে যাবে, অর্থাৎ ওসি পথে আলোক রশ্মিটা প্রতিসরিত হবে। যেহেতু ওসি পথে আলোক রশ্মিটা প্রতিসরিত হয়েছে তাহলে ওসি হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। সেক্ষেত্রে দুটি কোণের কথা আমরা চিন্তা করব বা দুটি কোণ তৈরি হবে, একটি হচ্ছে আপাতন রশ্মি, এই আপাতন কোণ এখানে আমরা উল্লেখ করব আপাতন কোণ, যেটি নাম আমরা উল্লেখ করেছি এ ও এন। আবার এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে, সেটি হচ্ছে প্রতিসরণ কোণ, যেটাকে আমরা উল্লেখ করেছি সি ও এন প্রাইম। তাহলে এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। তাহলে এই চিত্র থেকে আমরা দেখতে পাই যে আলো সরল পথে না গিয়ে মাধ্যমের ভিন্নতার কারণে আলোর গতিপথ পরিবর্তন করে, অর্থাৎ আলোর এই গতির পথের পরিবর্তনটাই হচ্ছে মূলত আলোর প্রতিসরণ। তো তোমরা এই আলোর প্রতিসরণ এই অংশের মধ্যে তোমাদের পাঠ্য বইয়ে দেখবে যে তোমাদের আলোর প্রতিসরণ সম্পর্কে দুটি সূত্র আছে। তো আমরা পরবর্তী ক্লাসে আলোর প্রতিসরণের সেই সূত্র দুটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা তোমাদের করানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত তোমাদেরকে আজকে আমি যেই দেখতে হলে আলো চাই এই অধ্যায় থেকে তোমাদের সাথে আমি দুটি টপিকস নিয়ে আলোচনা করেছি। সেটি হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে দর্পণ বা আয়নার ব্যবহার, সেক্ষেত্রে আমরা দুটি ব্যবহারের কথা উল্লেখ করেছি, যে নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে এবং পাহাড়ি রাস্তায় বা বাঁকে বা ঝুঁকিপূর্ণ রাস্তায় দর্পণের ব্যবহারটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। আর পাশাপাশি তোমাদেরকে দেখিয়েছি যে আলোর প্রতিসরণ। তাহলে তোমরা এই দুটি অংশই বাড়িতে চেষ্টা করবে, এই দুটি পার্ট আরও ব্যাপকভাবে পড়ার চেষ্টা করবে। পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে সে প্রশ্ন করে তোমাদের সমস্যার সমাধান করে নেবে। তো আজকের আলোচনা মূলত থাকবে এতটুকুই। এখন আমরা আজকে তোমাদেরকে যে অংশটুকু বুঝিয়েছি এই অংশের মধ্যে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমাদের নাম এবং রোল বলে প্রশ্নটি করতে পারো।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার কথা শুনে থাকো তাহলে আমাকে তোমাদের নাম এবং রোল বলে প্রশ্ন করতে পারো। আমাদের আজকে টপিকস যে অধ্যায়টি ছিল যে দেখতে হলে আলো চাই, সেই অধ্যায় থেকে তোমাদের জন্য দুটি পার্ট নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে দর্পণ বা আয়নার ব্যবহার, আরেকটি হচ্ছে আলোর প্রতিসরণ। এই দর্পণ বা আলোর ব্যবহার সম্পর্কে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আলোর প্রতিসরণ সম্পর্কে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা